আর কিছু চাওয়া পাওয়া থাকবে না? আরাত সিরিয়াস হয়ে মুখে হাসি টেনে বলল, একজন নারীর জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো একজন বিশ্বস্ত পুরুষ, যে মৃত্যু অব্দি পাশে থাকবে, যে পৃথিবীর নিয়মে বদলাবে না, আল্লাহর নিয়মে ভালোবাসবে। আল্লাহর নিয়মে ভালোবাসবে মানে? মাহিরের ভ্রুকুচকে কথা বলে। আরাত ফোনের স্ক্রিনে মাহিরকে দেখতে দেখতে পুনরায় বলল, আল্লাহর নিয়মে মানে হালাল সম্পর্ক, হালাল ভালোবাসা, হালাল চাওয়া। শুনেন, আমাকে কখনো ধোঁকা দেবেন না। যদি ভালো না লাগে সুন্দরভাবে বলে দেবেন, আপনার মন মতো হওয়ার চেষ্টা করব। তোমার ভালোবাসার প্রমাণ দিচ্ছ? হুম, ভুল ভাবছেন। ভালোবাসার প্রমাণ দিতে হয় না। প্রমাণে কখনো প্রেম হয় না, প্রেম হয় সম্মানে। আর সম্মান মানে সবকিছু হালাল করা। মাহির কিছু পলক চেয়ে থাকলো ফোনের স্ক্রিনে, পুনরায় সিরিয়াস মুখে বলে উঠল, এইটুকু মেয়ে এত গুছিয়ে কথা বলতে পারো? তোমার সাথে প্রেম না হলে, তোমার চঞ্চলতার আড়ালে তোমাকে চিনতে পারতাম না। অদ্ভুত তুমি। মাহিরের কথায় আরাত ফোনটা হাতে নিয়ে বিছানায় বালিশটা বুকের সঙ্গে জড়িয়ে নিল। শুয়ে থেকে মুচকি হেসে পুনরায় বলল, হ্যাঁ, আমি অদ্ভুত, কিন্তু একটা কথা সত্য। আমি আপনাকে এতটা ভালোবাসি যে যদি কখনো আপনার খুশির জন্য আপনাকে ছেড়ে দিতে হয়, খুব সহজেই ছেড়ে দিব। ভালোবাসলে কখনো ছেড়ে দিতে পারবে না। অদ্ভুত মেয়ে। আমার খুশির জন্য আমাকে ছাড়তে চাইলে কষ্ট পেতে হবে তোমায়। ভালোবাসার মানুষটাকে চাই, আর আমি চাই আমার শখের পুরুষের সুখ, হাসি খুশি ভালো থাকা। মাহির দুষ্টু হেসে বলল, তোমাকে পরীক্ষা করার জন্য হলো হারিয়ে যেতে ইচ্ছে করছে আমার। চেষ্টা করে দেখতে পারেন। আমার ভালোবাসার উপর বিশ্বাস আছে। আমার ভালোবাসা আমাকে ঠকাবে না কখনো। মাহির ফোনের ওপাশ থেকে মুচকি হাসি উপহার দিল। দুজনের প্রেম কথনের মধ্যে নিচে থেকে আদিবা তালুকদারের কণ্ঠ ভেসে এলো, আরাত, রোশনি এসেছে। মায়ের চিৎকার আরাতের কানে পড়তে অবিশ্বাস্য হয়ে শোয়া থেকে দাঁড়িয়ে পড়ল। পুনরায় মাহিরকে লাইনে রেখে রুম থেকে এলোমেলোভাবে দৌড়াতে লাগলো। এতে ফোনের ওপাশে মাহির বেশ অবাক হলো। অবাক চোখে ফোনের স্ক্রিনে আরাতের এলোমেলো দৌড়ের দিকে তাকিয়ে বিড়বিড় করলো, এই রশ্মিটা আবার কোত্থেকে এন্ট্রি হলো? কে রশ্মি, যার জন্য এই অদ্ভুত মেয়ে এভাবে ছুটলো? আরাত সদর দরজার দিকে তাকিয়ে চোখে অবিশ্বাস্য চাহনি, মুখে হাসি নিয়ে সিঁড়ি বেয়ে দৌড়ে নামছে। রাবেয়া তালুকদার রশ্মিকে জড়িয়ে ধরে কপালে একটা ভালোবাসার পরশ রেখে দিলেন। আরাত রশ্মির দিকে যেতে আরাতের সামনে আলভি দৌড়ে এসে দুহাত শাহরুখ খান স্টাইলে মেলে দাঁড়ালো। মায়াবতী, আমি চলে এসেছি। আরে হাট না সামনে থেকে, ভণ্ড কোথাকার! আরাত আলভিকে হাত দিয়ে ধাক্কা দিয়ে নিজের সামনে থেকে সরিয়ে পুনরায় দৌড়ে রশ্মির কাছে গিয়ে দাঁড়ালো। রশ্মিকে মলিন মুখে দাঁড়িয়ে থাকতে দেখে আরাত এতদিনের অভিমান ভুলে মুখে চৌড়া হাসি টেনে নিজের সঙ্গে জাপটে জড়িয়ে নিল। আরাতের ধাক্কায় আলভি পড়ে যেতে নিলে আহিন দুহাত দিয়ে ধরে ফেলে। আলভি মন ভার করে আহিনের দিকে তাকালো। আহিন এতক্ষণ মুখ চেপে হাসি আটকে রেখেছিল। আলভিকে মন ভার করে তাকাতে দেখে শব্দ করে হেসে দিল এবার। আহিনের হাসিতে আলভি আহিনের হাত ঝাড়ি দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আহিন হাসতে হাসতে আলভিকে ব্যঙ্গ করে বলল, মায়াবতী, আমি চলে এসেছি। মনে হচ্ছে তোর মায়াবতী তোর জন্য ছুটে আসছে, তাই না? বলদ কোথাকার! রাহিমা সুলতানা সোফায় বসে পড়লেন। আদিবা তালুকদার পানি এনে রাহিমা সুলতানাকে দিলেন। সবার নজর রশ্মি রাতের উপর। আরাত রশ্মিকে জড়িয়ে ধরে বলে উঠল, তোকে অনেক মিস করেছি রে রশনি। তুই ফিরে এসেছিস, আলহামদুলিল্লাহ। আমি এতটা খুশি বলে বোঝাতে পারবো না। তুই আমি কি করব ভেবে পাচ্ছি না। মেয়ের পাগলামো দেখে সবাই হেসে উঠল। রাবেয়া তালুকদার হেসে বললেন, আরাত, রোশনিকে রুমে নিয়ে যাও, ফ্রেশ হতে দাও, তারপর যা ইচ্ছে তাই জিজ্ঞেস করো। যাও। হ্যাঁ হ্যাঁ বড় মা, এই রশনি, চল রুমে চল। আগে ফ্রেশ হবি, তারপর তোর সঙ্গে জমি আড্ডা দিব, চল। আমি আমার রুমে যাব। আরাত রশ্মির হাত ধরে নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়াতে রশ্মির কথাই থেমে গেল। পুনরায় হেসে বলে উঠল, হ্যাঁ, তোর রুমে তো যাবি। আমার রুম আর তোর রুম আলাদা নাকি? চল আমার সঙ্গে। আমি আমাদের বাড়ির কথা বলছি। ড্রয়িং রুমে সবাই বেশ অবাক হলো। রাহিমা সুলতানা হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, চলো আমাদের বাড়িতে যাব।
আরাত, তুমিও চলো আমাদের বাড়িতে। আন্টি আমি একটু পরে আসছি। ঠিক আছে। রাহিমা সুলতানা রশ্মিকে নিয়ে নিজের বাড়িতে চলে গেলেন। আদিবা তালুকদার আর রাবেয়া তালুকদার মিলে রশ্মিদের জন্য খাবারের ব্যবস্থা করতে লাগলেন। আলভি আহিনের সঙ্গে কানাডায় কোথায় কোথায় ঘুরছে। সোফায় বসে দুজন গল্পে মশগুল হয়ে উঠল। বাড়ির দুই কর্তা নিজেদের রুমে চলে গেল। আরাত রুমে এসে ফোনটা হাতে নিয়ে দেখলো মাহির ফোন কেটে দিয়েছে। পুনরায় মাহিরকে ফোন লাগালো। ওপাশ থেকে মাহির ফোন রিসিভ করতে আরাত বলে উঠল, সরি আমি আপনাকে কিছু না বলে বাইরে গিয়েছিলাম, রাগ করেছেন নাকি? ফোনের ওপাশ থেকে মাহির মুচকি হাসলো। আরাতের কথায় নিজের সামনে বই বন্ধ করে হেসে উঠল। ইটস ওকে ম্যাডাম, সরি বলতে হবে না। দুজনে ফোনের মধ্যে হেসে দিল। মাহির পর মুহূর্তে আরাতকে রশ্মির কথা জানতে চাইল। এই রশ্মিটাকে যার জন্য তুমি এইভাবে ছুটলে? আমার জীবনের সবচেয়ে মূল্যবান, আমার খেলার সঙ্গী, আমার ভালো থাকা, আমার জান, আমার বিশ্বাস, হৃদিতা জাহান রশনি। তোমার কাজিন? মাহিরের কথায় আরাত মাথা ঝাঁকিয়ে বলল। বেস্ট ফ্রেন্ড। আরাতের মুখে রিয়াকশনের দিকে তাকিয়ে মাহির ভ্রু কুচকে জানতে চাইল। বেস্ট ফ্রেন্ডের প্রতি এতটা ভালোবাসা, এতটা বিশ্বাস, আই লাইক ইট। নিজের জীবনের থেকে ওকে বেশি ভালোবাসি। আমার চেয়েও? আরাত মুচকি হাসলো। ফ্যামিলি আমার ভালোবাসা, কারণ তারা আমাকে আদর যত্ন দিয়ে বড় করেছে। বেস্ট ফ্রেন্ড আমার জীবনের সুখ, কারণ ওর সঙ্গে আমার হাসি খুশি, সুখ দুঃখ সবকিছু ভাগাভাগি করে বেড়ে ওঠা। আপনি আমার জীবন, কারণ যে ফ্যামিলি আর বেস্ট ফ্রেন্ড আমাকে বড় করেছে, হাসতে শেখাচ্ছে, তাদের ছেড়ে আমি আপনাকে নিয়ে বুড়ি হওয়ার স্বপ্ন বুনছি। মাহির আরাতের কথায় মুগ্ধ হয়ে বলে উঠল। তুমি এক অদ্ভুত মেয়ে, তোমাকে যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছে। তোমার কথায় অদ্ভুত অদ্ভুত টান রয়েছে। আমার কথায় প্রেমে পড়েছেন? মেবি। আমি আপনার কথার মায়ায় পড়েছি। বি কেয়ারফুল, মায়া বড্ডই ভয়ঙ্কর। আপনি তো সঙ্গে আছেন, এই মায়াকে নিজের সঙ্গে জড়িয়ে নিলাম, ক্ষতি কি? দুজনেই হেসে উঠল। মাহির হেসে পুনরায় বলল, আগে তো রশ্মির কথা তোমার মুখে কখনো শুনি নাই। বলবো এক সময়। এখন রোশনির সঙ্গে জমিয়ে আড্ডা দিব। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোন কেটে গেল। আরাত তৃপ্তির নিঃশ্বাস নিয়ে মুচকি হাসলো। ফোনটা বিছানায় রেখে দিয়ে হেলে দোলে নিচে নামতে নামতে আওলা ছাওলা গান গাইতে লাগলো। পড়েছি ভালোবাসায়, আর কে আমাকে পায়, আমিও এবার পার্কে বেড়াবো, কখনো বা সিনেমায়। আরাতকে গান গাইতে নামতে দেখে আলভি আহিন সোফা থেকে উঠে দাঁড়ালো। আহিন আরাতের সঙ্গে যেতে যেতে গেয়ে উঠল। অটোতে বাসেতে সিট পাশাপাশি হবে ফিট, আমাকে সঙ্গে না নিলে হবে যে ব্রেকআপ। আলভি আরাতের এক হাত ধরে গাইতে গাইতে নিজেদের বাড়ির দিকে এগোলো। আমিও এবার রকিং রোমিও করব, মন যা চায়। ওহো দেখো না, রোশনি আপুর রুমে যাইতাছে, ইচ্ছে লেট গিয়েছে, প্রেমেতে মাথা সিট গিয়েছে, বের করিবার। তিনজন তিনজনের মুখ চাওয়াচাই করে শব্দ করে হেসে উঠল। পুনরায় তিনজন একই সুরে গাইতে গাইতে রশ্মির রুমের দিকে যেতে লাগলো। না রে না, এই ভণ্ডরা আর ভালো হবে না, এখন করবি কি উপায়? তিনজন রশ্মির রুমে এসে দাঁড়াতেই রশ্মিকে আগের পোশাকে বিছানার উপর হাঁটু জড়িয়ে বসে থাকতে দেখলো। আরাত আহিন আলভিকে চোখের ইশারায় বাহিরে যেতে বলল। দুজন বাহিরে যেতে নারাজ। আরাত রাগী চোখে পুনরায় বের হতে বলতে দুজন ছোট উল্টে রুম থেকে বের হয়ে গেল। আরাত ধীর পায়ে রশ্মির কাছে এসে রশ্মির পাশে বসে হাতে হাত রাখলো। কি হয়েছে রোশনি, তোকে এমন লাগছে কেন? তোর তো বাংলাদেশে ফেরার কথা ছিল না। রশ্মিকে আগে নাই নিস্তব্ধ হয়ে থাকতে দেখে আরাত পুনরায় বলে উঠল, কি রে, কথা বলবি না? আমার ফোন রিসিভ করিস না, আঙ্কেলের ফোন দিলে কথা বলিস না। তোর কি হয়েছে সবকিছু খুলে বলবি প্লিজ? এমন করিস কেন? প্লিজ আরাত, আমায় একা থাকতে দে। কানাডায় একা একা তো ছিলিস, এখন আর একা একা লাগবে না। তোর এসব আর ভালো লাগছে না বল? তোর সমস্যা কি আরাত? আমি বলছি তো আমায় একা থাকতে দে, তারপরেও কেন বিরক্ত করছিস আমায়?
রশ্মির বিরক্তি মাখা কণ্ঠে আরাত তাজ্জব বনে তাকিয়ে রইল। পুনরায় রশ্মির গালে হাত রেখে বলে উঠল, এমন করছিস কেন? আমাকে তোর বিরক্ত লাগছে? হ্যাঁ, বিরক্ত লাগছে আমার। আমি তোকে বলেছি না আমার কাছে এসে বসতে? আমি তোকে বলছি আমার কি হয়েছে জিজ্ঞেস করতে, বলিনি তো? তারপরেও কেন ডিস্টার্ব করছিস? আমার রুম থেকে চলে যা প্লিজ, আর আমায় একা থাকতে দে। রশ্মি আরাতের হাত ঝাড়া মারাতে আরাত অবাক চোখে মলিন মুখে তাকালো রশ্মির দিকে। আরাত রশ্মির কথাগুলো নিতে পারল না। কয়েক মাস আগেও যে রশ্মি আরাতের থেকে দূরে থাকতে হবে ভেবে কান্না করেছিল, সেই রশ্মির মুখে আরাতকে নিয়ে বিরক্তি। আরাত রশ্মির বিরক্তিতে মলিন মুখে রশ্মিকে একা ছেড়ে দিয়ে অভিমান করে বিছানা থেকে নামলো। রুম থেকে বের হওয়ার আগে অভিমানী গলায় পুনরায় বলল আরাত, আজকে রাতটা সময় দিলাম, একা থাক। সকাল থেকে তোর নিস্তার নেই, তোকে সবকিছু বলতে হবে। আগের মতো হাসি খুশি হতে হবে। ভাবছিলাম তোর সঙ্গে আমার আর দেখা হবে না, শুধু ফোনে যোগাযোগ থেকে যাবে। বছরের পর বছর পার হয়ে যাওয়ার পর কিছুদিনের জন্য হয়তো তোর মুখ দেখতে হবে। এইভাবেই বুড়ি হয়ে যাব আমরা। আমাদের বন্ধুত্ব, আমাদের দূরত্ব বুঝি সেদিনই সৃষ্টি হয়েছিল। কিন্তু কিন্তু আমি ভুল। তুই আবার ফিরলি আমার জীবনে। হ্যাঁ, এতটুকু বুঝতে পেরেছি, এত কিছুর পেছনে ওই পার্থর বাচ্চা রয়েছে। এখন ওই পার্থকে সাইডে রেখে দে, বুঝলি? আমার অনেক কথা জমে গেছে, সেগুলো তোকে শুনতে হবে। সকালে দেখা হবে। গুড নাইট। আনাস নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে ফোন লাগালো তাকবীরের কাছে। তাকবীর আনাসের ফোন কেটে দিল। তাকবীরকে ফোনে না পেয়ে কিছুক্ষণ নিজের রুমে পায়চারি করলো। প্রায় 12 মিনিট পর তাকবীরকে ফোন ব্যাক করতে দেখে আনাসের মুখে হাসি ফুটে উঠল। ফোনটা রিসিভ করে উৎফুল্লতার সহিত বলে উঠল, ভাইয়া কংগ্রেচুলেশন, তালুকদার বাড়ির ছেলে থেকে হবুজ জামাই হওয়ার জন্য। আজকে মনে হয় ছেঁকাটা বেশি খেয়েছিস। যা লেবুর পানি খেয়ে ঘুমিয়ে পড়। তাকবীর মিটিং রুমে ছিল বিধায় আনাসের ফোন কেটে দিয়েছিল। মিটিং রুম থেকে বের হয়ে ব্লুটুথ অন করে গাড়ির কাছে আসতে আসতে আনাসকে ফোন লাগালো। আনাস ফোন রিসিভ করে কথাটা বলতে তাকবীরের ভ্রু কুঁচকে এলো। তাকবীর ভ্রু কুঁচকে গম্ভীর গলায় গাড়ির মধ্যে বসে গাড়ি স্টার্ট করে আনাসকে উত্তর দিল। তাকবীরের কথায় আনাস পুনরায় জানতে চাইল, লেবুর পানি খাবো কেন? মাতালদের মতো কথা বলছিস এর জন্য? ভাইয়া শুধু আমি না, কথাটা শুনলে তুমিও মাতাল হয়ে যাবে। শেষে দুই ভাই কাঁধে হাত রেখে গান গাইব, ওরে মাতাল হয়ে যাব আমি, মাতাল হয়ে যাব। এটা পাগল হবে ইডিয়েট। ও সরি, রং নাম্বারে ডায়াল হয়ে গেল। ওরে পাগল হয়ে যাব আমরা, পাগল হয়ে যাব। তাকবীর বিরক্ত হয়ে বলে উঠল, বাজে বকা বন্ধ কর ইডিয়েট। কিছু বলার থাকলে বল, নয়তো ফোন কাট। ভাইয়া বাবা বড় আব্বু বুড়ির বিয়েতে রাজি হয়েছে। কথাটা কানে পৌঁছাতে চলন্ত গাড়ি ব্রেক কষল। তাকবীরের হাত সঙ্গে সঙ্গে বুকে চলে গেল। মাথা ঝুঁকে চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে রইল। কথাটা যেন বুকে গিয়ে লাগছে। আনাস গাড়ির ব্রেক কষানোর শব্দ, হাসি মুখটা বন্ধ হয়ে গেল। ভাইয়া তুমি ঠিক আছো? কিছু হয়েছে? হঠাৎ কিসের শব্দ শোনা গেল? তাকবীরের কথা শোনা গেল না, শুধু ধীরে ধীরে নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আনাস কিছুক্ষণ নীরবতা পালন করে মুচকি হেসে পুনরায় বলে উঠল, তোমার আর বুড়ির কথা বলছি ভাইয়া। নিমিষেই বন্ধ চোখ খুলে গেল। মনটা অস্থির হয়ে উঠল। ব্যস্ত হাতে শরীরে প্লাগ কোট টেনে খুলে বিপরীত সিটে ছুঁড়ে ফেলল। গলা উপরে দিকে রেখে গলাটায় হাত দিয়ে ঢিলা করলো। গম্ভীর গলায় ছোট্ট করে বলল, তোর বোন কি চায়? আনাস নিশ্চুপ, কথা বলতে পারল না। হতাশা যেন পুনরায় ঘিরে ধরলো। তাকবীর ঠোঁটের কোণে এক টুকরো হাসি এনে সামনে ফাঁকা রাস্তায় দিকে চেয়ে রইল। আনাস নীরবতা ভেঙে বলে উঠল, বুড়ি তো ছোট্ট ভাইয়া, ও বুঝে না সব কিছু। পরিবার রাজি, তাহলে বুড়ির মতামতে কি আসে? তোর বোন বয়সে ছোট, কিন্তু ভণ্ডামিতে সবার বস। আনাস মুচকি হাসি দিল তাকবীরের কথায়। পুনরায় দুজন কিছুক্ষণ নীরবতা পালন করলো ফোনের দুই পাশে। বিয়ের ব্যবস্থা কর, আসছি আমি। কবে আসবে? 1 সপ্তাহ। আর কত দূরত্ব ভাইয়া? তাকবীর ফোনের ওপারে মুচকি হাসলো। থাকুক কিছু দূরত্ব, অপেক্ষা হোক হালালের জন্য। তবুও সে আসুক আমার জীবনে হালাল সুখ নিয়ে। তাকবীরের ফোন কেটে গেল। আনাস মুচকি হেসে বাবা মার রুমে গেল কথাটা জানাতে। তাকবীর ফোন কেটে দিয়ে ফোন হাতে নিল। গ্যালারি থেকে আরাতের পিক বের করে পিকের সঙ্গে কথা বলতে লাগলো। ভেবেছিলাম জোর করব না, তোমাকে তোমার মতো ছেড়ে দিব, বাট তোমার বেপরোয়া তোমাকে ক্ষতি করছে। তুমি যেটাকে ভালোবাসা ভাবছো এটা তোমার মোহ, আবেগ, যেটা চিরস্থায়ী না। ভেবো না তোমার মোহকে মেরে ফেলেছি আমি।
তুমি যার পেছনে ছুটছো সে দুদিন পর নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যাবে। অপেক্ষা করলাম, জানলাম, নিজেকে সামলানোর চেষ্টা করলাম, অতঃপর তোমাকে নিজের করে চাইলাম। বেশি না আর কয়েকটা দিন অপেক্ষা করো, তোমাকে আমি হালাল ভাবে নিজের ঘরে তুলবো। আমি আমার সবরকে ইবাদত বানিয়ে রাখবো এতদিন। ভোরের আলো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আরাত ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে এলো। শুক্রবার কলেজ নেই, আজকে রশ্মির সঙ্গে জমি আড্ডা দিবে। সকালে ব্রেকফাস্ট করতে বসেছে। আনাস নিজের রুম থেকে নিচে নেমে সদর দরজা দিয়ে বের হতে যাবে। রাবেয়া তালুকদার পিছু ডাকলেন আনাসকে। আনাস, কই যাও বাবা? বড় মার শেখ বাড়িতে ফুফির সঙ্গে দেখা করতে। আনাসের কথায় আরাত স্বাভাবিকভাবে ভাইয়ের দিকে তাকালো। আনাস যেন শেখ বাড়িতে যাবে এটা আরাতের জানা। আরাত দুষ্টু হেসে বলল, ভাইয়া, বড় ভাই হিসেবে আয়রা আপুকে একটু বুঝিয়ে এসো, বলবে রাফি ভাইয়ের সঙ্গে দারুণ মানাবে। আনাস প্রথমে বিরক্তি চোখে তাকালো বোনের দিকে, পুনরায় কিছু মনে পড়তে বাঁকা হেসে বলে উঠল, যেখানে বোঝানোর সেখানে বুঝিয়ে বলছি বুড়ি, তুই রেডি হ। কথাটা বলে আনাস বাড়ি থেকে বের হয়ে গেল। আরাত আনাসের কথার অর্থ বুঝে না পেয়ে অবাক চোখে রাবেয়া তালুকদারের দিকে তাকালো। রাবেয়া তালুকদার মুচকি হেসে আরাতের দিকে এগিয়ে এলেন। আরাত চেয়ার থেকে উঠে পড়ল। রাবেয়া তালুকদার কিছুক্ষণ আরাতের মুখের দিকে চেয়ে থেকে মাথায় হাত রাখলেন। রোশনিদের বাড়িতে যাচ্ছ? হ্যাঁ বড় মা। সাবধানে চলাফেরা করবে, একদম লাফালাফি করবে না, পড়ে গিয়ে ব্যথা পাবে তো। রাবেয়া তালুকদারের কথায় আরাত মাথা ঝাঁকিয়ে অবাক চোখে তালুকদার বাড়ি থেকে বের হয়ে গেল। রশ্মিদের বাড়িতে এসে প্রথমে কিচেন রুমের দিকে চলল আরাত। রাহিমা সুলতানা সকালের রান্না বসিয়ে দিয়েছেন। আন্টি, এতটা লেট কেন? রাহিমা সুলতানা মাথা উঠিয়ে আরাতকে দেখতে পেয়ে হাসি মুখে বলে উঠলেন, ও আরাত, তুমি আর বলো না, বাড়িতে কিছু ছিল না, এই জন্য একটু বাজারে গিয়েছিলাম। রশনি কই আন্টি? রুমে। ঠিক আছে আন্টি। আরাত রশ্মি রুমের উদ্দেশ্যে পা বাড়াতে রাহিমা সুলতানা আরাতকে বললেন, আরাত শোনো, হ্যাঁ আন্টি। রশনি তো তোমার সঙ্গে সবকিছু শেয়ার করে, রশনির সঙ্গে কথা বলো, কি হয়েছে জানতে চাও, দেখো কিছু বলে কি না। হ্যাঁ আন্টি, আমি দেখতেছি। ওর নীরবতা ভাঙতে হবে। আমি বিরক্তিকর, তাই না? দাঁড়া আসছি। আরাত একা একা বিড়বিড় করতে করতে রশ্মির দরজার সামনে এসে দাঁড়ালো। দরজায় দাঁড়িয়ে মাথাটা রুমের ভিতরে উকি দিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো। রশ্মি বিছানায় হাঁটু জড়িয়ে বসা, কানে হেডফোন, বন্ধ চোখ। আরাত চুপি চুপি পা ফেলে রুমের ভেতরে গিয়ে রশ্মির কান থেকে একটা হেডফোন নিজের কানে গুঁজলো। কাটিয়েছি সাথে তোর কিছুদিন বড় জোর, ভুলে গেছি রাত ভর কখন কি হয়, চাওয়াদের শেষ নেই বলে ভালোবাসবই, যেখানেই থাকি যত ফুরুক সময়, চাইলে চলে যা যদি না থাকে উপায়, সুতোই বাঁধা জীবন ছেড়ে পালাবি কোথায়, সুতোই বাঁধা জীবন ছেড়ে পালাবি কোথায়। সুতোয় বাঁধা জীবন ছেড়ে দৌড়াবি কোথায় পার্থ? সুতোর বাঁধা জীবন ছেড়ে দৌড়াবি কোথায়? হ্যাঁ, আরস দুষ্টু হেসে শেষের লাইন বলতে রশ্মি রাগ করে আরাতের কান থেকে হেডফোন খুলে নিয়ে নিল। এই হেডফোন নিয়ে নিলি কেন? কানটা ছ্যাঁকা খাওয়ার সময় তো দারুণ লাগছে। সকালবেলা চলে এসেছিস, কি চাই এখানে? আমার বান্ধবী কে এলো? আরাত রশ্মিকে দোহাত দিয়ে জড়িয়ে ধরে বলল। রশ্মি বিরক্তি মুখে তাকালো আরাতের দিকে। সবকিছু খুলে বল না রশনি, তোর কি হয়েছে? পার্থ কি তোর সঙ্গে চিট করছে? যদি করে থাকে তাহলে ভুলে যা ওকে। যদি ওকে শুধু ভালোবাসতাম তাহলে ভুলে যেতাম, কিন্তু ও তো আমার অভ্যেসে পরিণত হয়েছে। আরাত চেয়ে আছে রশ্মির দিকে। রশ্মি এতক্ষণে কিছু বলল। আরাত পুনরায় রশ্মির দিকে চেয়ে বলল, পার্থর সঙ্গে তো লাস্ট কবে দেখা হয়েছিল? যার সঙ্গে সারা জীবন কাটানোর জন্য নিজের দেশ, নিজের বাড়ি, নিজের বেস্ট ফ্রেন্ডকে রেখে ওই দেশে পাড়ি জমাই, তার সঙ্গে কতবার দেখা হয়েছে জানতে চাস? 3 বার। হ্যাঁ, 3 বার। তার ওই মায়াবী মুখটার পেছনে বেইমানি ছিল রে।
ওকে ওকে, শান্ত হ। আমরা এগুলো নিয়ে পরে কথা বলতে পারবো। চল আজকে তোকে নিয়ে ঘুরতে বের হবো। আমি কোথাও যাব না আরাত। তোকে যেতেই হবে, কান্নাকাটি বাদ দিয়ে খাবার খেয়ে নে, দুপুরে ঘুরতে বের হবো। সময়টা 10টা 11 ঘরে। রাফি আর আরিশা এত সকাল সকাল শেখ বাড়িতে এসে উপস্থিত। রাফি আয়রার সঙ্গে ঘুরতে বের হবে বিধায় শেখ বাড়িতে আসা।